গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় চন্দ্রনবীনগর মহাসড়ক অবরোধ করে ৩টি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবার সকাল ৯টা থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রী এবং চালকরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। কারখানা শ্রমিক এবং শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবরে বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল ৯:৩০ থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী একটি জাহাজ আসা নিয়ে ভারতীয় মিডিয়া এই মিথ্যাচার করেছে। বাংলাদেশের বন্দরে সব দেশের জাহাজ আসবে, শুধুমাত্র কোনো একটি দেশের জাহাজই বাংলাদেশের বন্দরে আসতে পারবে এমন বন্দী বাংলাদেশ নয়। চট্টগ্রামের দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় তারা বাংলাদেশের শত্রু। যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন, আমি তো বলছি আপনারা ফ্রি বুঝে দেন, আমরা রেকটিফাই করব। কিন্তু আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে এরা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ভোর ৫:৩০টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেছেন, ভোরে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক এবং হেলপার ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা ২ জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার কলাতলী মোড়ের সড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে বিক্ষোভ করছে সেন্ট মার্টিনের বাসিন্দারা। এতে করে সড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় চরম যানজটের। বিক্ষোভকারীরা বলছেন, এই সময় সেন্ট মার্টিন পর্যটকদের পদভারে মুখর থাকার কথা, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় সেখানকার ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে বিপাকে পড়েছেন। বিক্ষোভের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা। মেরিন ড্রাইভ সহ পর্যটন নগরীর পুরো সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। কুষ্টিয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসনের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ। নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করার পর শহরের যানজট নিরসনে অবৈধ দখলদারদের হাত থেকে শহরের বিভিন্ন গলির রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে অঙ্গীকার করেন। সকালে শহরের মজমপুর থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয় এবং পরে ৫ রাস্তার মোড়, থানা মোড় এবং NS রোডে ফুটপাত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিমশীল। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব কামাল উদ্দিন সহ কর্মকর্তা এবং কর্মচারীগণ। অভিযানে আইনশৃঙ্খলা সহায়তা করে সেনাবাহিনী এবং মডেল থানা পুলিশ। শরীয়তপুরের গোসাইরহাটে ২ রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। জাতীয় পরিচয়পত্র করতে আসলে তাদের ভাষা এবং তথ্যের গরমিল পেয়ে ২ তরুণকে চ্যালেঞ্জ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তখন পুলিশ তাদের আটক করেন। সোমবার সন্ধ্যায় তাদের গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। দুজন ব্যক্তিকে ভোটার করার জন্য আমাদের অফিসে নিয়ে আসে। এরপরে আমরা যখন তার কাগজপত্র যাচাই করতে যাই এবং সাক্ষাৎকার গ্রহণ করি, তখন তাদের ভাষাগত সমস্যা এবং তারা সঠিকভাবে বাংলা বলতে পারছিল না। যার কারণে আমাদের সন্দেহ হয়। সন্দেহের পর কাগজপত্র আমরা যাচাই করে দেখি যে ওরা আমাদের এলাকার বাসিন্দা না, ওরা চিটাগাং অঞ্চলের বাসিন্দা। এবং পরে অনেক প্রশ্ন করার পরে তারা এই রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান করেন বলে জানা যায়। পলিথিন নিষিদ্ধ ঘোষণার পরেও ফেনীর হাটবাজারগুলোতে এখনো চলছে বেচাকেনা এবং ব্যবহার। তবে বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগের সরবরাহ বাড়ানোর তাগিদ তাদের।
আর পলিথিন বন্ধে অভিযান সচেতনতা সহ নানা পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার নির্দেশনা জারি হলেও তা কার্যকর করা হচ্ছে না ফেনীতে। কাঁচা বাজার ও মুদি দোকানে ব্যবহার করা হচ্ছে পলিথিন। বাজারগুলোতেও এখনও দেখা যায়নি পলিথিনের বিকল্প ব্যাগের প্রবর্তন। শহরের ভিতরের বাজার, পৌর হকার্স মার্কেট, দাউদেরপোল, কাঁচা বাজার ও মহিপালের বিভিন্ন দোকানপাটে ক্রেতাদের পলিথিনে মাছ, মাংস ও সবজি সরবরাহ করছেন বিক্রেতারা। তারা বলছেন বিকল্প কোনো কিছু নেই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে তাদের। এখন তো বিকল্প কিছু বার করে না, আমরা কি করি মাছ দেওয়া, হয়তো তার প্রেক্ষাতে কোনো কিছু যদি বাইর করতো তাহলে ঠিক আছে, আমরা পলিথিন অফ করে দিতাম। পলিথিনের পরিবর্তে যে জিনিস ব্যবহার করব, এই জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে পৌঁছে নাই আমাদের কাছে। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি পলিথিনের বিকল্প ব্যাগ সহজলভ্য না হওয়ায় মানা হচ্ছে না নিষেধাজ্ঞা বলছেন ক্রেতারা। পলিথিনের যদি বিকল্প ব্যবস্থা থাকতো, আমি পলিথিন অ্যাভয়েড করে আমি ওই বিকল্প পন্থায় জিনিসগুলো আমি নিয়ে যেতাম। কোনো পণ্য বাজারে গভর্নমেন্ট আনে তাহলে তো মানুষ আগ্রহী হতে পারে। এখানে বাধ্য হয়ে কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে আমাকে কিন্তু পলিথিন নিতে হচ্ছে। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। আমাদের অভ্যাসের পরিবর্তনটা করতে হবে, হঠাৎ করে আসলে অভ্যাসের পরিবর্তন করা খুব কঠিন। পলিথিনের বিকল্প হিসাবে আমাদেরকে তো একটা দিতে হবে, কি ব্যবহার করব আমরা। 1 তারিখ থেকে 5টি মোবাইল কোর্ট অভিযানে 11টি মামলা রুজু এবং 82,000 টাকা জরিমানা এবং 445 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছি। দেশে 2002 ও 2010 সালে আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও পলিথিনের ব্যবহার কমেনি, বরং 2 দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বেড়েছে কয়েক গুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। আমদানি পণ্যের কন্টেইনার পর্যাপ্ত হলে করাচি চট্টগ্রাম রুটে ভবিষ্যতে নিয়মিত জাহাজ পরিচালনা করতে মালিকরা আগ্রহী। ইতিপূর্বে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। নতুন রুট চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। দুপুরে শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত বছরের এই সময়ের চেয়ে কন্টেনার হ্যান্ডলিং প্রায় 10.22% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। বর্তমানে জাহাজের অ্যাভারেজ ওয়েটিং টাইম 1 থেকে 2 দিনে নেমে এসেছে, যা ইতিপূর্বে 6 থেকে 8 দিন ছিল। এতে বোঝা যায় বাংলাদেশের অর্থনীতি শত প্রতিকূলতার মাঝেও এর ধারাবাহিকতা বজায় রেখেছে। চট্টগ্রামে ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেল 39 জন রোগী। 2 জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম জানিয়েছেন 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 35 জন। এর মধ্যে 25 জনই ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি 10 জনের মধ্যে 4 জন বিভিন্ন উপজেলা হাসপাতাল এবং 6 জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন হাসপাতালটির কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন, পেডিয়াট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর MA চৌধুরী আরজু, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সিরাজুন নূর রোজি, ডক্টর জাহাঙ্গীর আলম মুরাদ এবং ডক্টর ফাহিম হাসান রেজা, সেই সাথে ডক্টর সাইফুদ্দিন আজাদ, ডক্টর তাশদিদ নূর সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আমাদের কৃষি। ঝিনাইদহের কালীগঞ্জে নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারের বিষয়ে কৃষক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
এ সময় ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুবুল আলম রনি, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের সহ কীটনাশক ব্যবসায়ী এবং কৃষকরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কৃষক ট্রেনিং সেন্টারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদি হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন। কৃষকদের মাঝে এসব বীজ ও সাধারণ বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সারোয়ার জাহান। প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনুও উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী উপজেলার 5টি ইউনিয়নের 50টি গ্রামে 5000 গরুর তরকা, বাদলা এবং খুরা রোগ প্রতিরোধে 5000 ছাগলের পিপিআর ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং এসডিএফ এর আয়োজনে সকালে মহিলারা গ্রাম সমিতির উদ্যোগে ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। বিভা রানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার এবং এসডিএফ জেলা ব্যবস্থাপক আজাদুর রহমান। অতিবৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছেন রংপুরের কৃষকরা। এখন ব্যস্ত শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ তুলতে। তবে এবার ভালো ফলন নিয়ে যেমন শঙ্কা, অন্যদিকে বাজারে বর্তমান দাম নিয়েও রয়েছে হতাশার ছাপ। সব মিলিয়ে কৃষকদের খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় তারা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রংপুরের কৃষকরা এখন ব্যস্ত আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ তোলা নিয়ে। আগাম জাতের পেঁয়াজ যাচ্ছে ঢাকাসহ দেশের নানা পাইকারি আড়তে। প্রতিমন পেঁয়াজ জমি থেকে পাইকারি দরে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। আপৎকালীন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মুড়ি কাটা পেঁয়াজ। এবছর অতিবৃষ্টির ফলে দেরিতে রোপণ হয়েছে, ফলনও উঠছে দেরিতে। তাই ভালো ফলন নিয়ে যেমন শঙ্কা রয়েছে চাষিদের, তেমনি দাম নিয়েও রয়েছে হতাশা। পাশাপাশি বীজ, সার সহ সব ধরনের উপকরণের দাম বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে চাষের খরচ তোলা নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা। মাল কেনা লাগে 7000 টাকা 8000 টাকা মন, এখন বেচতেছি কম দাম। এতে সারের দাম বেশি, আপনার কীটনাশক ওষুধের দাম বেশি, এখান থেকে বেনিফিট বর্তমানে পাওয়া যাচ্ছে না। এবছর মুড়ি কাটা পেঁয়াজের বাজার ভালো না থাকায় কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ পেঁয়াজ ব্যবসায়ীরাও। আমাদের এই পেঁয়াজ আছে ঢাকা কারণ বাজারে, তারপরে আপনার গাজীপুর চৌরাস্তা, ভৈরবে, সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় দাম কম। এতদিনকার 60-70, এখন নামছে 40-70। যারা বিক্রি করে তারা তো লাভবান। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠলে পেঁয়াজের দাম কমতে শুরু করে। আগে ভাগে বাজারে আসায় এতে লাভবান হয় কৃষকরা, জানিয়েছেন কৃষি বিভাগ। পেঁয়াজ এর ফলন দেখা যাচ্ছে হেক্টর, যেখানে 15 টন পার হেক্টর হয় সেখানে এর ফলন আসে 25 থেকে 30 টন পার হেক্টর, অর্থাৎ ফলনও দ্বিগুণ হয়। আলটিমেটলি আমাদের কৃষক এটা বাণিজ্যিকভাবে লাভবান হয়। উৎপাদন খরচ পুষিয়ে নিতে পেঁয়াজের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান পেঁয়াজ চাষিদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, রুগ্ন হয় রাজনীতি, যদি রুগ্ন হয় তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সিম্পল ব্যাপার। সন্ধ্যার পরে ছেলে মেয়ে দেরি করে ফিরলে বাপ মার কাছে জবাব দিতে হয়। যদি জবাব দিতে না হতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো দেখুন তো। দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো ক্ষেত্রে হয় কিছু কিছু, কিন্তু সেই পরিবারগুলোর কি অবস্থা দেখুন। আর যেই পরিবারগুলোতে একটা ডিসিপ্লিন থাকে, জবাবদিহিতা থাকে, সেই পরিবারের সন্তানরা কিভাবে বেড়ে উঠে, তাদের পড়ালেখা কেমন সুন্দর হয়, আচার আচরণ সবকিছু ভালো হয়, জবাবদিহিতা। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে গত স্বৈরাচার 15, 16, 17 বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ গুম খুম হয়েছে। জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে, দামি নির্বাচন হয়েছে। জবাবদিহিতা ছিল না বলেই
প্রশাসনগুলোর কি অবস্থা, বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন। জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে। এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয়, সবকিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। এরপর প্রিয় সহকর্মীবৃন্দ, সেই তিতুমির কলেজের আমার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে যে বলেছে যে তারা আলোচনা করছে যে, দেখুন যেই কথাটি আমি বলেছিলাম দুদিন আগে, যে আমরা যাই করি না কেন দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কাজে লাগবে না। ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কার টংস্কার হচ্ছে কি হবে। একজন বন্ধু পট করে বলে বসেছে কিছুই হবে না। এটাই আসল কথা, এটাই মানুষের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হবে। এখন এখানে অনেকগুলো বিষয় আছে, অর্থনৈতিক মুক্তি, শিক্ষার বিষয় আসছে। 31 দফা আপনাদের সামনে আছে, আপনারা বিভিন্ন জন আপনাদের কিছু কিছু মতামত দিয়েছেন, আমি শুনছিলাম। এখানে আমারও দুই একটি চিন্তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, ভোটের বিষয়টি বা রাজনৈতিক অধিকারের বিষয়টি যেভাবে বলেছি, আমি মনে করি আমাদের দেশকে যদি আমরা যেমন চিন্তা করি, কল্পনা করি, আশা করি, আকাঙ্ক্ষা, সেরকম যদি পরিবর্তন করতে হয়, আমি মনে করি যে আমার ব্যক্তিগত চিন্তা, আমি মনে করি যে আমাদের প্রথম এখানে একটি প্রশ্ন হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে 5% কেন হবে, একটা বেশি হবে না কেন? জবিউল্লাহ সাহেব এখানে উত্তর দিয়েছেন, উনি বলেছেন কমপক্ষে ন্যূনতম 5%। আমি সম্পূর্ণভাবে একমত। আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে, শিক্ষা শিক্ষা শিক্ষা, এবং তার ভিতরে আমি মনে করি প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে। প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে। কেউ কিছু মনে করবেন না, একটি প্রচলন মনে হয় দেশের মধ্যে আছে, গ্রাম অঞ্চলে বলি, শহর অঞ্চলে যেখানে বলি, আমাদের মধ্যে একটি ধারণা আছে পরিবারের যেই ছেলেটি একটু বেকার, যেই ছেলেটি অত ভালো স্টুডেন্ট না, আচ্ছা ঠিক আছে, ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিচ্ছে, ওখানে চাকরির ব্যবস্থা একটা করে দাও। এরকম একটি পারসেপশন বা এরকম একটি প্র্যাকটিস আছে বাংলাদেশে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি প্রাইমারি স্কুলের শিক্ষকটি হওয়া উচিত ওই অঞ্চলের অন্যতম মেধাবী, যে তার হওয়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষক। কারণ আজকে যদি প্রাইমারি স্কুলের শিক্ষক একজন মেধাবী ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, অর্থাৎ ব্যক্তি হয়ে থাকেন প্রাইমারি স্কুলের শিক্ষক, তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের সন্তানেরা শুধু পুঁথিগত বিদ্যা না, পুঁথিগত বিদ্যার পাশাপাশি অর্থাৎ একাডেমিক এডুকেশনের পাশেও মৌলিক মূল্যবোধ, যে এই বিষয়টিকে নিয়ে আসতে হবে, এই বিষয়টিকে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে দিতে হবে, মৌলিক মূল্যবোধ। দর্শক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির কর্মশালায় বক্তব্য রাখছিলেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। লটারি পদ্ধতি বাতিল করে মেধাকে মূল্যায়ন করে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীরা। সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা। পরে সেখানে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বক্তব্যে ভর্তি পরীক্ষায় লটারি প্রথা বাতিলের জোর দাবি জানান। সেই সাথে তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনও বশির গাজীর অপসারণ এবং দুর্নীতির বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে বাউফল সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন বাউফল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মুনতাসির তাশরিফ, রুহুল আমিন এবং আয়শাতুন্নেসা। গাইবান্ধার সাদুল্লাপুরে আদালতের রায়ের ভিত্তিতে ব্যক্তি মালিকানাধীন 5% জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। গাইবান্ধা জেলা আদালত সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বক্স গ্রামে দীর্ঘদিন যাবৎ বিবাদী মোশাররফ হোসেন গংদের নিকট দখলে থাকা 5% জমির বিরুদ্ধে জমি দখল উদ্ধারের মামলা করলে বাদী হাবিবুর রহমানের পক্ষে রায় প্রদান করেন। এই রায়ের ভিত্তিতে জমি উদ্ধার এবং দখলকৃত জমি প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দিতে সোমবার দুপুরে গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী
এ অভিযান পরিচালনা করেন। আশুলিয়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ 24 লাখ টাকা উদ্ধার এবং চোর চক্রের 4 সদস্য সহ কয়েকটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুর আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 5 অক্টোবর থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় শরীয়তপুর জেলায় অভিযান চালিয়ে ওই বাসার কেয়ারটেকার, তার স্ত্রী মরিয়ম বেগম এবং তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়। আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের কান্দাইল গ্রামের জনৈক সাবিহা সুলতানা, তিনি আমেরিকান প্রবাসী। তার বাসায় 2 জন কেয়ারটেকার থাকতো। একজন হলো রাজন ঢালি এবং তার স্ত্রী মরিয়ম। তারা 2 জনই দীর্ঘ 10 বছর ধরে সেই বাসায় কাজ করত এবং সবকিছু দেখাশোনা করে রাখত। কিন্তু এই বিশ্বাস একসময় ভঙ্গ করে তারা এই বাসা থেকে হলো মোটা অঙ্কের টাকা নিয়ে এবং স্বর্ণ অলংকার নিয়ে তারা চুরি করে চলে যায়। রাজন ঢালি আছে, রাজন ঢালির স্ত্রী, তারপরে তার হলো শ্বশুর এবং হলো তার শ্যালক, তাদেরকেও আমরা সন্দেহ করি এবং 4 নম্বর আসামির দেখা মতে আমরা 24,18,000 টাকা উদ্ধার করি। গাজীপুরের টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিএনপি নেতা কামরুল ইসলামের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে এরশাদনগরের 1 নং ব্লক থেকে 8 নং ব্লক পর্যন্ত মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এই সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রেখে জমে থাকা পানির জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেন। বিএনপি দেশের মানুষের পাশে রয়েছে, আগামীতেও থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিটি কর্মীকে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। রাতে পিরোজপুরের কাউখালীর শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের 5 দিন ব্যাপী বাৎসরিক উৎসব পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা কলেজগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির মতবিনিময় পর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ এবং সংকট নিয়ে জানতে চান। এই সময় শিক্ষার্থীরাও তাদের অতীত এবং বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন। কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় 1200 অসচ্ছল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আল বায়ান ইনস্টিটিউট মাঠের সদর উপজেলার 5টি ইউনিয়নের এসব মানুষদের মাঝে চাল, বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুফা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট KM ইনজারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে জেলা প্রশাসকের সাথে উপজেলার সকল কর্মকর্তা, সুশীল সমাজ এবং সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান, উপজেলার সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত, কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিজয়ের মাস 71 আগামী 9 ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম, মেজর সাকিব,
অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান, সাবেক সংসদ সদস্য আশরাফুদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি, যুগ্ম আহ্বায়ক SM মনিরুজ্জামান দুদু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। গাজীপুরের কাপাসিয়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা অঞ্চলের মোহাম্মদ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা AHM কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সহ আরো অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও অংশীজনদের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসনের এবং জেলা তথ্য অফিসের সহায়তায় দিনব্যাপী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। চট্টগ্রাম বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডক্টর নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। নওগাঁয় বন্ধু মিতালি ফাউন্ডেশন ৫,৫০০ গ্রাহকদের প্রায় ৬০০ কোটি টাকার আত্মসাৎকারী প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনুকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহক পরিবাররা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভুক্তভোগী দরিদ্র মেহনতি মানুষের আয়োজনে এক মানববন্ধন পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ইনডোর ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে অনূর্ধ্ব ১৪ ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছে। সন্ধ্যায় শহরের মেড্ডায় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কবির আখুন্দ, ইউনিভার্সিটির সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাব্বির। সংবাদ শেষ করব দিনাজপুরের রাস উৎসবের খবর জানিয়ে। ২৭২ বছরের প্রথা মেনে দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী এবং দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। রাতভর মন্দিরের চারিদিকে ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক পরিবেশের আবেগঘন পরিবেশে সৃষ্টি হয়েছে ঐতিহাসিক এই মন্দিরকে ঘিরে। মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ১৭৫২ সাল থেকে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে রাস উৎসব উদযাপন হয়ে আসছে। উৎসবকে ঘিরে কান্তজিউ মন্দিরে কেউ এসেছেন মনোবাসনা পূরণে, কেউ এসেছেন মনোবাসনা পূরণের পর কৃতজ্ঞতা স্বরূপ মন্দিরে প্রণাম করতে, কেউ বা ঐতিহাসিক এই মন্দির দর্শনে, আবার কেউ কেউ এসেছেন রাস উৎসব স্বচক্ষে দেখতে। উৎসব কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করে ভক্ত, পুণ্যার্থী ও ভক্তরা। সন্ধ্যা হতে না হতেই ভর্তি হয়ে যায় কান্তজিউ মন্দির ও এর আশপাশ এলাকা। রাত যতই গভীর হয় ততই ভিড় বাড়তে থাকে মানুষের। আমাদের সকল ধর্মের যে সম্প্রীতির ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে। সনাতনী ভক্ত সহ সকল শ্রেণী পেশার মানুষকে এই রাসমেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এখানে আসলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করি। উৎসব মুখর পরিবেশে এখানে অনুষ্ঠান হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা খুবই চমৎকার। এবার সুযোগ বুঝে ভগবান আমাকে নিয়ে আসছে, আমার খুব ভালো লাগলো এখানে। ভক্তদের সার্বিক নিরাপত্তা, মেলার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে উপজেলা, জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে উৎসব বলে আশা প্রকাশ করেন মেলা আয়োজন কমিটি ও স্থানীয় প্রশাসন। আমরা সার্বিক এখানে যারা ভক্তবৃন্দ আসবেন তাদের সার্বিক নিরাপত্তায় সর্বদা প্রস্তুত আছি এবং মেলা শেষ পর্যন্ত আমরা থাকব। মেলার পরিবেশ অনেক ভালো, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। রাজ দেবোত্তর এস্টেট জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এই উৎসব। জনশ্রুতি আছে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় ১৭২২ খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে ১৭৫২ সালে তারই পালকপুত্র রামনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। কান্তজিউ মন্দির বা কান্তনগর মন্দির নবরত্ন মন্দির নামেও পরিচিত।
18 শতকে নির্মিত এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট ছিল এবং এর 9টি চূড়া বা রত্ন ছিল। 1897 সালে ভূমিকম্পের ফলে চূড়াগুলো ভেঙে যায়। পরবর্তীতে মন্দিরটি সংস্কার করা হলেও চূড়াগুলো আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি। ইলিয়াস কমল, মাই টিভি।